পদত্যাগ করছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের পদত্যাগ ঘিরে এখনো মেটেনি জল্পনা কল্পনা, আর এই অচলাবস্থা এখনো বহাল রয়েছে। আর এ নিয়ে রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে। মোহাম্মদ ইউনূস তিনি আদৌ কি বাংলাদেশ থেকে বেরোতে পারবেন? কারণ তার বাড়ি ইতিমধ্যেই ঘিরে ফেলেছে সেনাবাহিনী। তারেক রহমানের নির্দেশে জাকসু নির্বাচন নিয়ে শেষ মুহূর্তে বিএনপির নাটকীয়তা চলছে। ৩৩ বছর পর জাকসু নির্বাচন করার পর একটা হাস্যরসের তৈরি হয়েছে। কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একদিকে যেমন বুঝতে পারছেন না, যদি ওএমআর গণনা না করা হয় তাহলে কি শেষ পর্যন্ত ভোটের ফলাফল যা দাঁড়াবে সেটা ছাত্রদল গ্রহণ করবে। তারা যদিও বা বর্জন করেছে এরই মধ্যে, কিন্তু ভোট গ্রহণের শেষ পর্যন্ত তো তারা ছিল, মানে ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে বর্জন করেছে। ভোটাররা তখনও লাইন দাঁড়িয়ে ভোট দিচ্ছিলেন। দর্শক, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ দেখা দিচ্ছে এবং রাজনৈতিক দলগুলোরও বিভিন্ন দলের বিভিন্ন রকমের অবস্থান যখন দেখছি এবং সেটাকে খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়ি একটা লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি। চলুন। শেখ হাসিনার কথা, শেখ হাসিনা দেশে এসেছেন কিনা। গত 13 মাসে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী নিয়ে বহু কথা তো হয়েছে। আমরা শুনেছি যে প্রায় 3 মাস পরে, গত বছরের অভ্যুত্থানের পরে প্রায় 3 মাস পরে আওয়ামী লীগের ওই তৎকালীন সাধারণ সম্পাদক, এখনো সাধারণ সম্পাদক খাতা কলমে তিনি, যেহেতু এরকম কোনো ঘোষণা আমরা শুনিনি যে তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তিনি সাধারণ সম্পাদক। তো 3 মাস পরে তিনি সম্ভবত পালিয়ে চলে গেলেন ভারতে, এবং সেখানে যাওয়ার পরে একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি তার বাথরুম তত্ত্ব আবিষ্কার করে জাতিকে জানালেন যে বাথরুমের মধ্যে 5-6 ঘন্টা লুকিয়েছিলেন। তারপরে একদল ছাত্ররা তাকে দেখতে পেল, তারা তাকে শেল্টার দিয়ে উদ্ধার করলো। তো এই বিপ্লবী ছাত্ররা ওবায়দুল কাদেরকে শেল্টার দিয়েছে, বাথরুম থেকে বের করে রাস্তায় এনেছে, একটা গাড়িতে করে মিথ্যা পরিচয় দিয়ে অসুস্থ হাসপাতালে নিচ্ছে, এই পরিচয় দিয়ে বিপজ্জনক এরিয়া পার করে তাকে অন্যত্র নিয়ে গেছে, এরকম বয়ান তার মুখে শুনেছি। তার মানে হচ্ছে যে 3 মাস পর্যন্ত ওবায়দুল কাদের দেশে ছিলেন। কিন্তু শেখ হাসিনা তো গত বছরের 5 আগস্টে হেলিকপ্টারে উঠেছেন, তার বিমান ভারতে গেছে, ভারতে গিয়ে বিমান কোথায় ল্যান্ড করেছে সেগুলো তো আমরা স্যাটেলাইটের লাইভে দেখেছি। এবং তারপরে শেখ হাসিনাকে একাধিকবার ক্যামেরাতেও দেখা গেছে। শেখ হাসিনা ভারতে রয়েছেন, এটার আনুষ্ঠানিক স্বীকৃতি ভারত দিয়েছে। ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে আমরা লিখিতভাবে ফেরত চেয়েছি, সরকার লিখিতভাবে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন। এই সমস্ত ডকুমেন্টস কি আদালতে নেই? আদালতে তো থাকার কথা। এবং আদালতে যারা বিচারক হিসেবে আমাদের মহামান্য বিচারকরা কাজ করেন, তারাও তো শেষ পর্যন্ত রক্তমাংসের শরীর, রক্তমাংসে গড়া মানুষ, তারাও তো বাস্তবতা বোঝেন, কিংবা তাদের কাছেও তো ইনফরমেশন যায়। তারাও তো টেলিভিশন দেখেন, পত্রিকা পড়েন, সরকারের খোঁজ খবর রাখেন, সব খবরই তারা জানেন। শুধুমাত্র তারা সংবিধান এবং আইনের বইয়ের মধ্যে তো পড়ে থাকেন না যে আইনে এটা বলা আছে সেই মোতাবেকই একটা রায় দিয়ে দিলাম, হয়ে গেল। ব্যাপারটা কি সেরকম হওয়া উচিত, কিংবা ব্যাপারটা সেরকমই কি হচ্ছে? এই ব্যাপারটা নিয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে। গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে সরকার উৎখাতের ষড়যন্ত্র, শেখ হাসিনা সহ 286 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। খুবই ভালো, সে 286 জন যারা সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হলো। কিন্তু স্পেসিফিকলি শেখ হাসিনার নামটা, এটা আলোচনার ব্যাপার। যে সবাই তো আমরা জানি শেখ হাসিনা বাংলাদেশে নেই, নাকি শেখ হাসিনা এসে কোথাও লুকিয়ে আছেন, টুঙ্গিপাড়ায় কিংবা কোথাও লুকিয়ে আছেন, যেটা আমরা সবাই জানি না, যেটা হয়তো আদালত জানেন বলেই বলছেন যে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হলো। ব্যাপারটা একটু অস্বাভাবিক। এবং খবরে যেটা বলা হচ্ছে যে জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আদেশ জারি করেছেন আদালত। গতকালকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। এদিন মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক আসামি শেখ হাসিনা সহ 86 জনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আবেদন করেন। এই যে দেখেন যে মামলার বাদী এনামুল হক সহকারী পুলিশ সুপার, তিনিও কিন্তু জানেন শেখ হাসিনা দেশে নেই, এবং তিনিও জানেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে সরকার একাধিকবার ভারত সরকারকে চিঠি দিয়েছে, এবং প্রধান উপদেষ্টা একাধিকবার এই ব্যাপারে কথা বলেছেন, এবং বলেছেন যে বিদেশে গিয়ে এমন কথাও বলেছেন যে শেখ হাসিনাকে আপনি ফেরত না পাঠান। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেও বলেছেন যে শেখ হাসিনা ভারতে আছে, ভারতে থাক, আপনি ফেরত না পাঠান, কিন্তু তিনি যেন বাংলাদেশ নিয়ে কথাবার্তা না বলেন, গণবান্ধবের কথাবার্তা না বলেন, তাতে আমাদের সমস্যা হচ্ছে। তার মানে ব্যাপারটা স্বীকৃত, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। আর সেই রাষ্ট্রেরই একজন পুলিশ, তিনি আদালতে আবেদন জানাচ্ছেন যে শেখ হাসিনার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে হবে, এবং পুলিশের আবেদনের ভিত্তিতেই আদালত এই আদেশ দিয়েছে। কারা কারা নাম আছে এগুলোতে আর যাচ্ছি না, শুধুমাত্র একটা খবর দিয়েই শেষ করবো। সেটা হচ্ছে যে এই চমৎকার ব্যাপারটাকে ফেসবুক পোস্টে উপস্থাপন করেছেন বেশ ইন্টারেস্টিং ভাবে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য সাংবাদিক জয় মামুন ফেসবুকে শেখ হাসিনার এই খবরের একটা ফটো কার্ড শেয়ার করে লিখেছেন ছোট্ট একটা লাইন। সেটা হচ্ছে যে উনি দেশে আছেন, কবে আসলেন কিছুই বুঝলাম না।
এর চাইতে ভালো কমেডি আর হতে পারে না। মানে তিনি যেভাবে বলেছেন যে উনি দেশে আসলেন, কবে আসলেন কিছুই জানলাম না, তার মানে হচ্ছে যে শেখ হাসিনা দেশে এসেছেন, দেশে থাকছেন, অথচ আমরা কেউই জানলাম না, যেটা এই পুলিশ অফিসার জানলেন বলে দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করলেন। ব্যাপারগুলো ইন্টারেস্টিং, এবং মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে মাঝে মাঝে এই ধরনের ইন্টারেস্টিং ব্যাপার জন্ম দেওয়ার মাধ্যমে কেউ কেউ মানে দেশের কেউ কেউ এবং রাষ্ট্রের কেউ কেউ হয়তো একটু বেশি হাস্যরসের জন্ম দিচ্ছেন, এবং এই ধরনের হাস্যরসের জন্ম হলে যেটা হবে সেটা হচ্ছে যে সরকারের মধ্যে একটা বিব্রতকর পরিবেশ তৈরি হবে, এবং শেখ হাসিনা সহ অন্যান্যদের যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়াকেও এক ধরনের হাস্যকর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হবে। আমরা কেউই প্রত্যাশা করব না যে পুলিশের পক্ষ থেকে এই ধরনের মানে অগ্রহণযোগ্যই বলা যায়, অগ্রহণযোগ্য হাস্যকর ব্যাপার স্যাপার সামনে আনা হবে আদালতের, এবং আদালতেরও বোধহয় উচিত, আদালতকে পরামর্শ দেওয়ার তোর ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের কিংবা কারোরই নেই, আদালতও ভেবে দেখতে পারেন, হয়তো দেখবেন কিনা সেটা তাদের এখতিয়ার। তারেক রহমানের নির্দেশে জাকসু নির্বাচন নিয়ে শেষ মুহূর্তে বিএনপির নাটকীয়তা চলছে, শিবির রাজপথে নেমে গিয়েছে, কঠিন বার্তা। দর্শক, আপনারা দেখেছেন যে জাকসু নির্বাচন যথেষ্ট পার্টিসিপেটরি হয়েছে, যথেষ্ট সুষ্ঠু হয়েছে। কিছু অদক্ষতা, অনিয়ম, এটা একদম সিম্পল, দীর্ঘ অনেক বছর পর নির্বাচনের কারণে। কিন্তু ছাত্রদল যখন নির্বাচন বয়কট করলো এবং নিশ্চিত ভয়ঙ্কর, শোচনীয়, লজ্জাজনক পরাজয় দেখে এবং শিবিরের বিজয় দেখে, তারপরে বিএনপিপন্থী শিক্ষকরা একে একে ষড়যন্ত্র করছে। কিছু নির্লজ্জ কুলাঙ্গার টাইপের শিক্ষক, অযোগ্য দলদাস, শিক্ষকতার কোনো যোগ্যতা নাই, ওইগুলো 3টা বাটপার পদত্যাগ করেছে, নির্বাচনের দায়িত্ব থেকে সরে গিয়েছে। আবার আজকে আরেক বাটপার, ভদ্রতার মুখোশধারী এক বাটপার, এ পদত্যাগ করেছে, অথচ এতক্ষণ পদত্যাগ করেনি। মানে আসলে জাকসু নির্বাচন নিয়ে বিএনপির 2 গ্রুপে দ্বন্দ্ব চলছে। 2 গ্রুপের দ্বন্দ্ব কেন? আসলে তারেক রহমান নির্দেশ দিয়েছে এই জাকসু বানচাল করতে। আপনারা কি মনে করেন ছাত্রদল নির্বাচন বয়কট করেছে তাদের নিজেদের সিদ্ধান্তে? নেভার। ছাত্রদলের এরকম কোনো মেরুদণ্ড নাই, নিজেরা কোনো সিদ্ধান্ত নেয়। ছাত্রদল, বিএনপি, এমনকি আপনারা দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ, তিনি একজন অসুস্থ রাজনীতিবিদকে দেখতে যাবেন, সেটাও তারেক রহমানের নির্দেশে। তারেক রহমানের নির্দেশে ওরা বিয়ে করে না, ডেট করে না, বাসরত করে না। এটা হচ্ছে বিএনপির আদর্শ। এখন জাকসু নির্বাচন কি করবে, কি কোন জায়গা, ডাকসুতে, চকসুতে, এটা কি মনে করেন এটা তারেক রহমান নির্দেশ ছাড়া? নেভার। বিএনপি তারেক রহমানের কোনো মান সম্মান নাই, কোনো গ্রহণযোগ্যতা নাই, একদম পচে গিয়েছেন, গণশত্রুতে পরিণত হবেন কিছুদিন পর, ইসলাম বিরোধী শক্তি হয়ে উঠছে। তো এই ক্ষেত্রে তারেক রহমানের নির্দেশে ছাত্রদল নির্বাচন বয়কট করেছে। এরপরে তারেক রহমানের কিছু দাস, কেনা গোলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামে কুলাঙ্গার, ওরা নির্বাচন বানচাল করতে ভয়ানক ষড়যন্ত্র করছে, নানানভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ বিলম্বিত করছে, ঠেকিয়ে দিচ্ছে, কেউ সরে যাচ্ছে, আবার মিটিং করছে। তো এখানে ভিসি সহ যাদের একটু মেরুদণ্ড আছে, বিএনপি করলেও তারা যেহেতু তাদের পদের একটা ভয় আছে, শিবির রাজপথে নেমে গিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা শিবিরের সাথে আছে। তো এখানে এই জাকসু নিয়ে তালবাহানা করলে কশ্চিনকালেও সে এইখানে দায়িত্ব পালন করতে পারবে না। শিক্ষার্থীরা ঘাট ধরে ওই তালবাহানাকারী শিক্ষকদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাছায় লাথি দিয়ে বের করে দিবে। কিসের শিক্ষক? ওরা তো কুলাঙ্গার, ওরা তো বাটপার, ওরা তো দলদাস, ওরা শিক্ষার্থীদের বিরুদ্ধে, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অন্যায্যভাবে এই ষড়যন্ত্র করছে। আজকে দেখলাম এই জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহি সাত্তার নামের এক বিএনপির দাস গোলাম, এই শিক্ষক নামের কুলাঙ্গার, এ কোনো যুক্তি দিতে পারছে না যে কেন পদত্যাগ করছে। হ্যাঁ, ও করছে, চোরের মতো করছে, সাংবাদিকরা প্রশ্ন করছে, উত্তর দিতে পারছে না, এ পদত্যাগ করছে। কার নির্দেশে পদত্যাগ করছে? তারেক রহমানের নির্দেশে। ছাত্রদল কার নির্দেশে নির্বাচন বয়কট করেছে? তারেক রহমানের নির্দেশে। তো এই জায়গায় শেষ মুহূর্তে যে নাটকীয়তা, নির্বাচন বানচাল করতে আবার পুনর্নির্বাচনের উদ্ভট দাবি নিয়ে এসেছে, যেখানে যত শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত শতাংশ ভোট কাজ কখনো হয়নি। মানে জাহাঙ্গীরনগর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন। যদিও আমি বলছি না যে নির্বাচন পরিপূর্ণ ত্রুটিমুক্ত, ত্রুটি ছিল, কিন্তু সেটা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত বা পরিবর্তন করার মতো নয়। কিছু অনিয়ম, গালি দেয়া অথবা ভুল বুঝাবুঝি, এগুলো নির্বাচন কমিশনের বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু অদক্ষতা। তো এই জায়গায় ছাত্র দলের লজ্জাজনক পরাজয় ঢাকতে এই নাটক করছে। কিন্তু কথা স্পষ্ট, যদি কোনো ষড়যন্ত্র হয়, নির্বাচনের শেষ পর্যন্ত যদি সঠিকভাবে ফলাফল ঘোষণা করতে না পারে, সে অনুযায়ী যদি নির্বাচিত সে শিবির হোক আর যেই হোক আর বাকশাস হোক, যদি শপথ দিতে না পারে, এই ভিসি সহ প্রক্টোরিয়াল বডি সহ যারা দায়িত্বে ছিল একজনও ক্যাম্পাসে থাকতে পারবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই আনোয়ার নামের এক বাটপার ছিল, নাস্তিক, মনে আছে? কর্নেল তাহেরের ভাই, আল্লামা সাইদের বিরুদ্ধে সাক্ষ্যদানকারী, ওরা যেরকম ঘাট ধরে বের করে দিয়েছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের বিদ্যুতের লাইন, পানির লাইন কেটে দেওয়ার ইতিহাস আছে। অতএব এই বাটপারি চলবে না। যারা এগুলো করবে তাদের বাসার পানির লাইন কেটে দেওয়া হবে, বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে, তারপরে চোরের মতো পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হবে। শিক্ষক নামের দলদাসদের কোনো স্থান হবে না। হ্যাঁ, শিক্ষক ভিসি সে বিএনপি করতে পারে, জামাত করতে পারে, ডাজন্ট ম্যাটার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচনের সাথে জড়িত ছিল, ডাকসু নির্বাচনের সাথে, তাদের 95% বিএনপি, তাদের কি হয়েছে? তারা দায়িত্ব পালন করেছে না? করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানেও
বিএনপি করে, কিন্তু অধিকাংশই ঠিক আছে, কিন্তু কিছু আছে একদম দলদাস, যেগুলো এখানে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে কোনো যুক্তি ছাড়া এবং নির্বাচনের শেষের পর। এবং কি বলছে যে লেভেল প্লেইং ফিল্ড দেখি না, এটা কোনো কথা? আর এবার লেভেল প্লেইং ফিল্ড তো নির্বাচনের আগের দিন পর্যন্ত, নির্বাচনের দিন আবার লেভেল প্লেইং ফিল্ড কি? নির্বাচনের তো ভোট প্রয়োগ, কি সব উদ্ভট দাবি, যে এতদিন পদত্যাগ করে নাই কেন, কোনো জবাব দিতে পারে না। হ্যাঁ, ও করছে, চোর, চোরের ঘরের চোর, বাটপারে ঘরে বাটপার। এদের জন্যই এদের বাসার বিদ্যুৎ লাইন কেটে দেয়া, পানির লাইন কেটে দেয়া, এগুলো হচ্ছে এদের শাস্তি। ইতিহাস আছে, বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের হয়েও নির্লজ্জ দালালি করে কোনো দালাল কখনো শান্তিপূর্ণভাবে যেতে পারেনি, ওকে শিক্ষা পেতে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক। অতএব দলকানা প্রশাসন দ্বারা কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না, শিবির সভাপতি স্পষ্ট করে বলেছেন। ভোট গ্রহণ বন্ধ রাখে, গণনা আবার চালু করে, কি নাটক! অবশ্য শিবির প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে অত্যন্ত সচেতন ভাবে নজর রাখছে, উল্টাপাল্টা কিছু হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠিন জবাব দেবে, একটাও ক্যাম্পাসে থাকতে পারবে না। নির্বাচন কমিশন ভালো কথা বলছেন। শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মিছিল করেছে, সিনেটে সবাই জড়ো হয়েছিল সিনেট ভবনের সামনে, এবং শিবির এটাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার ছাত্রদল সহ বেশ কয়েকটি প্যানেল সেই নির্বাচন বর্জন করার পর এখন পর্যন্ত, অর্থাৎ 24 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত ফলাফল ঘোষণা করতে পারেনি। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন তার সমর্থকদের এবং ছাত্রদেরকে সকলকে সেনেট ভবনের সামনে, মানে যেই ভবনে ভোট গণনা চলছে সেই ভবনের সামনে হাজির হতে এবং ভোটের ফলাফল ছাড়া ছাত্রদেরকে সেই জায়গা ত্যাগ না করার আহ্বান জানিয়েছেন। এছাড়াও শিবির সমর্থিত প্যানেলের অন্য আরেকজন পদপ্রার্থী তিনি ঘোষণা দিয়েছেন যে কোনোভাবে আজ রাতের মধ্যে যদি জাকসু কর্তৃপক্ষ অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি ফলাফল দিতে না পারে তাহলে তারা কঠোর ব্যবস্থা নেবে। এই ঘোষণা এলো এমন একটা সময়ে যখন শিবির সমর্থিত প্যানেলের সদস্য জিএস পদপ্রার্থী মাঝারুল ইসলাম সংবাদ মাধ্যমের সামনে সেনেট ভবনের সামনে দাঁড়িয়েই এই ঘোষণা দিলেন যে কঠোর পদক্ষেপ নেবে ছাত্র শিবির যদি আজ রাতের মধ্যে ফলাফল না আসে। তখন ফলাফল গণনা করছেন এমন একজন শিক্ষক, নির্বাচনের একজন রিটার্নিং কর্মকর্তা ডক্টর সুলতানা, তিনি বলেছেন যে ম্যানুয়াল পদ্ধতিতে তাদেরকে ভোট গণনায় বাধ্য করা হচ্ছে এবং এই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্তের ফলে একদিকে যেমন নির্বাচনী একজন কর্মকর্তা চারুকলার শিক্ষক জান্নাতুলের মৃত্যুর ঘটনা ঘটেছে, ঠিক তেমনি তিনি বলছেন এই ম্যানুয়ালে ফল পেতে 3 দিন লাগবে, পদ্ধতির পরিবর্তন করতে হবে। এই ওএমআর পদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠার পর, মানে ওএমআর পদ্ধতির যে অটোমেশন যে পদ্ধতি ব্যবহার করার কথা ছিল ভোট গণনার ক্ষেত্রে, সেই অটোমেশন পদ্ধতি এবং ব্যালট পেপার এই সবই জামায়াতের এক নেতার প্রতিষ্ঠান থেকে ছাপানো হয়েছে, তৈরি করা হয়েছে, এমন অভিযোগ এনে ছাত্রদল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভোট গ্রহণ শেষে সিদ্ধান্ত নেয় যে তারা ওএমআর পদ্ধতিতে ভোট গণনা করবে না, ম্যানুয়াল পদ্ধতিতে, অর্থাৎ মানে গুনে মানে একেবারে হাতে গুনে তারা ভোটের ফলাফল ঘোষণা করবে। 11,000 ভোটার ছিল জাহাঙ্গীরনগরে, অনেক কম ডাকসুর চেয়ে, কিন্তু সেই 11,000-এর মধ্যে 60-70% ভোট দিয়েছেন, 8,000-এর মতো ভোট পড়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তো সেই সূত্রে অধ্যাপক সুলতানা বলছেন একটা মাত্র ব্যালট পেপারের মাধ্যমে হল সংসদের ভোট গণনা করতে হয়েছে, মানে হল সংসদের ভোট গণনা তারা মোটামুটি গুছিয়ে এনেছেন, কয়েকটি হল সংসদের নির্বাচিত হয়েছেন কারা, এই ফলাফলও কিন্তু দিয়েছেন। কিন্তু যেই এই শিক্ষক যিনি বলছেন যে 3 দিন লেগে যাবে ফলাফল দিতে, সেই অধ্যাপক সুলতানা বলছেন তাতেই ভয়াবহ অবস্থা। তাহলে কেন্দ্রীয় পদে 8,000 ভোট কাস্ট ধরলে 24,000 ভোট গণনা করতে হবে, কারণ সব আলাদা আলাদা ব্যালটে, ভিপি পদে প্রার্থীদের মধ্যে থেকে কে কাকে ভোট দিয়েছেন দেখতে হবে, জিএস পদে দেখতে হবে, 24টা পদে 24,000, মানে তিনি বলছেন যে 8,000 ভোট কাস্ট ধরলে 24,000 ভোট গণনা করতে হবে কেন্দ্রীয় পদে, এতে 3 দিন লেগে যাবে। তাই পদ্ধতির আমরা পরিবর্তন চাই, আমরা শিক্ষক, আমাদের পরিবার পরিজন আছে, কোনোভাবেই এত মানসিক চাপ নিয়ে কাজ করতে চাই না। তিনি এমনকি এই দাবিতে ভোট গণনা কেন্দ্রে সিনেট ভবনে তিনি বক্তব্য রাখেন, সংবাদ মাধ্যমের সামনে তো বলেনি 3 দিন লাগবে। তারপর ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর সুলতানা আক্তার কিন্তু ভোট গণনা কক্ষের মাইকে এই দাবি তোলেন যে আমি আমার সহকর্মীর মৃত্যুতে ভোট গণনা বন্ধ চাই, সনাতনী নয় ওএমআর মেশিনে ভোট গণনার জোর দাবি করছি। এবং তিনি বলেন যে আপনারা আর কত সহকর্মীকে অসুস্থ দেখতে চান, এই সনাতনী পদ্ধতিতে যদি ভোট গণনা হয় তাহলে 3 দিন লাগবে। এই দাবি তর্কাতর্কি অসন্তোষের মধ্যে আবার 2 ঘন্টা কিন্তু ভোট গণনা বন্ধ থাকে সেনেট ভবনেও, এবং আবার সন্ধ্যা 7টার দিকে দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর আবারও জাকসুর ভোট গণনা
গণনা শুরু হয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ভিসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল হাসান। এখন আবার যে শুরু হলো সেটা ওএমআর পদ্ধতিতে না সেই হাতে গোনা পদ্ধতিতেই, সেটা একটা আমি নিশ্চিত নই। তবে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের পক্ষ থেকে এখন দাবি করা হচ্ছে আজকে রাতের মধ্যে ফলাফল দিতে হবে এবং ওএমআর পদ্ধতিতে গণনা করতে হবে যাতে দ্রুত এই ফলাফল দেওয়া যায়। মানে একটা চরম অব্যবস্থাপনা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভয় খুব স্বাভাবিকভাবে, মানে এই যে ভয় আর আতঙ্ক যে তৈরি হয়েছে সেটা আবার বিবিসি বাংলার একটা রিপোর্ট পড়লে অত্যন্ত পরিষ্কার হয়। সেখানে বিবিসি বাংলা লিখছে ডাকসু জাকসু নির্বাচনে জামায়াত শিবির ও বিএনপি ছাত্রদল লোক জড়ো করেছিল কেন। মানে ডাকসু নির্বাচনের দিন ভোট গ্রহণ শেষ হওয়ার আগে আগে থেকেই যেমন বিবিসি বাংলা আমার দেশ লিখছিল, আমি আপনাদের জানিয়েছিলাম যে তারা লিখছিল যে নীলক্ষেত মোড়ে ছাত্রদল বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়েছে, ছাত্র শিবির জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়েছিলেন। শুধু তাই নয়, তারা ফলাফল ঘোষণা পর্যন্ত সেখানে উপস্থিত থাকেন এবং একেবারে মানে ধারণা করা হয়েছিল ফলাফল ঘোষণা মাত্র যেই উত্তপ্ত পরিস্থিতি ছিল মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে, যে ফলাফল ঘোষণা মাত্র বাইরে সংঘর্ষ ছড়িয়ে পড়বে, এই আতঙ্কে মনে থাকবে ডাকসু নির্বাচনের ফলাফল কিন্তু মাঝরাত পেরিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ততক্ষণে জামায়াতে ইসলামী এবং বিএনপি দুই দলের শীর্ষ নেতৃত্ব থেকেই কর্মীদের প্রতি, সেই নীলক্ষেতে জড়ো হওয়া নেতাকর্মীদের প্রতি এই নির্দেশ আসে যে ফলাফল মেনে নিতে হবে এবং কোনো সহিংসতা যাতে না ঘটে, সেজন্য সহিংসতা কিন্তু এড়ানো গেছে। তো ডাকসু নির্বাচনকে ঘিরে যেমন ছাত্র দলের সঙ্গে উপাচার্যের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একটা তীব্র বাগবিতণ্ডা সৃষ্টি হয় যে তারা গিয়ে বলেন যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা, জামায়াত ইসলামীর নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বহিরাগতরা ঘুরে বেড়াচ্ছেন। ঠিক এরকম একটা অভিযোগ কিন্তু জাহাঙ্গীরনগরে ভোটের আগের দিন থেকে ছাত্রদলের বিরুদ্ধে ছাত্র শিবির নিয়ে এসেছে এবং ছাত্রদলের অনেক নেতারা দেখা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যক্তিদের সঙ্গে, এমন ভিডিও ছড়িয়ে পড়ে। প্রদর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল লিখা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।